শোনো না গো, আমাদের পশি ডায়েরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমি পাচ্ছিলাম না তোমাকে অন্য কারোর সাথে সহ্য করতে, পাগল হয়ে যাচ্ছিলাম। বুঝতে পারিনি জোর করে কারো মন জয় করা যায় না। হিমু হু হু করে কেঁদে ওঠে, সিমির পাশে হাঁটু মেরে বসে পড়ে। কেন এলে আমার জীবনে? কেন পাল্টে দিলে জীবনটা? আমি মরে যাচ্ছে সিমি। কখনো কোনো কিছুতে জোর করিনি তোমায়। আমি বিশ্বাস করতাম দিন শেষে তুমি আমারই হবে। তুই আমার হলে না, কেন হলে না? হিমু দুই হাতে ঝাঁকড়া চুলগুলো খামচে ধরে। সিমি এখনো চোখ বন্ধ করে বসে আছে। কি হয়ে গেল এটা? যে মানুষটাকে চোখ বন্ধ করে বিশ্বাস করত, সে মানুষটাই এইভাবে ঠকালো, কি করে পারলো? তোমার হিমু সব সময় তোমার খবর দিত আমায়। হ্যাঁ, মিথ্যে বলিনি সিমি। মা অসুস্থ ছিল, বাইরে আসছিলাম। তনু মায়ের কথা শুনতো না। মায়ের একমাত্র বিশ্বস্ত আমিই ছিলাম। তারপরও প্রতিনিয়ত হিমুর সাথে লেপ্টে থাকতো। জাস্ট অসহ্য লাগতো। সিফাত চোখ মুখ কুচকে কিছুটা দূরে সরে যায়। পরি কেঁদে ওঠে। সিফাত ব্যস্ত হয়ে পড়ে। মা কি হয়েছে? পরি আধো আধো করে চোখ খোলে। বাবা তুমি এসেছো? পরির মুখে হাসি ফুটে ওঠে, জাপটে ধরে সিফাতের গলা। আমার মা চায় না বাবা, আমার শুধু তোমাকেই চাই। মায়ের কাছে আমি। ফুপিয়ে কেঁদে উঠে পরি। সিফাত পরির মাথায় চুমু খায়। পরির কান্নায় সিমিও চোখ খোলে, বাবা মেয়ের দিকে তাকায়। কি সুন্দর দৃশ্য! ইস, কত কিছু মিস হয়ে গেছে সিমির। নিজের হাতে বড় করে তুলতে পারেনি মেয়েকে, মেয়ের ছোটবেলা উপভোগ করতে পারেনি। হিমুর দিকে তাকায় সেমে। খুব বিশ্বাস করতাম তোমায়, এটা ঠিক করনি। খুব শান্ত গলায় বলে সিমি, তারপরে উঠে সিফাতের পাশে গিয়ে দাঁড়ায়। মায়ের কোলে আসবে না সোনা? পরির দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে সেমে। পরি অসহায় দৃষ্টিতে তাকায় সিমির দিকে। সরি মা, আমি বাবার সাথে থাকবো। মাথা নিচু করে বলে পরি। সিমি আলতো হাসে। সিমি ঠোঁটের কোণে হাসি দেখেও পরি ও হেসে ফেলে। সিফাত মুখ বাঁকায়। এতদিন কাঁদিয়ে ভালোই হাসা হচ্ছে এখন। যাবেন এখান থেকে নাকি মুখ বাঁকিয়ে দাঁড়িয়ে থাকবেন? কটমট চোখে তাকিয়ে বলে সিমি। সিফাত আলতো করে সিমির হাতটা মুঠোয় পুড়ে নিয়ে চলে যায়। হিমু অসহায় চোখে তাকিয়ে থাকে ওদের দিকে। একতরফা ভালোবাসা হলো এক প্রকার বিষের মতো। এই বিষ পান করলে আপনি মরবেন না, কিন্তু সারা জীবন দাপড়াতে থাকবেন। প্রতি মুহূর্তে মৃত্যুর যন্ত্রণা উপভোগ করতে থাকবে। হিমু মনে মনে প্রার্থনা করে এই একতরফা ভালোবাসার কবলে যেন আর কেউ না পড়ে। গাড়িতে বসে আছে ওরা। পরীকে খাইয়ে দিচ্ছে সেমে। সিফাত দেখছে সিমিকে, নাকটা লাল হয়ে আছে, মনে হচ্ছে যখন তখন কেঁদে ফেলবে। পরি গভীর মনোযোগ দিয়ে খাচ্ছে, যেন ওর কাছে খাওয়ার থেকে গুরুত্বপূর্ণ আর কিছু নেই। কোথায় যাবে বলো? তোমার বাড়ি? সিফাত সোজা হয়ে বসে সিট বেল্ট বাঁধতে বাঁধতে বলে। এখানেই থেকে যাব। ওনার কোনা দিয়ে পরি ঠোঁট মুছে দিয়ে বলে সিমি। সিফাত ফিরে কুচকে তাকায় সিমির দিকে। বুঝলাম না। আপাতত বাড়ি ফিরতে চাইছি না। তাহলে কোথায় যাবে? জানি না। না জানলে? সিমি চোখ পাকিয়ে সিফাতের দিকে তাকাতে সিফাত চুপ করে যায়। যেমনটা বলবে। দীর্ঘশ্বাস ফেলে ড্রাইভ করা শুরু করে সিফাত। পরি গুটিসুটি মেরে আবারও মায়ের কোলে ঘুমিয়ে পড়ে। সিমি আর চোখে সিফাতকে দেখতে থাকে। পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভেঙে যায় ছোঁয়ার। পিটপিট করে চোখ খুলে নিজের অবস্থান বোঝার চেষ্টা করে। কারো শক্ত বাঁধনে নিজেকে আবিষ্কার করে ছোঁয়া, যে আষ্টে পিষ্টে জড়িয়ে আছে ছোঁয়াকে। ছোঁয়া ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। বিয়ের এতদিন পরে নিজেকে বরের বুকটাকে বিয়ের এতদিন পর নিজের বরের বুকটাকে বালিশ বানাতে পেরেছে। ইস, আগে কেন দূর বিয়ের এতদিন পরে নিজের বরের বুকটাকে বালিশ বানাতে পেরেছে। ইস, আগে কেন হলো না? ঘুমটা অন্য দিনের তুলনায় ঢের বেশি ভালো হয়েছে। মনে হচ্ছে এমন শান্তির ঘুম কখনো ঘুমাইনি। এখনো আলো ফুটেনি, হয়তো সবে মাত্র আজান দিয়েছে। পাখিগুলো জেগে গেছে। নীল ড্রিম লাইটের আলোতে সাদির মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে। ঘাড় বাঁকা করে শুয়ে থাকায় একপাশ দেখা যাচ্ছে। কপালে চুলগুলো লেপ্টে আছে ছোঁয়া। হাত উঁচু করে সাদির কপালে চুলগুলো পেছনে ঢেকে দেয়। খুব সাবধানে সাদির কপালে চুমু খায়।
নড়ে চড়ে ওঠে সাদি। চমকে যায় ছোঁয়া। তাড়াহুড়ো করে সরে আসতে চায় সাদির থেকে, কিন্তু সেটা পারে না। তার আগেই কোমর জড়িয়ে ধরে ছোঁয়াকে আটকে দেয় সাদি। অসহায় চোখে সাদির দিকে তাকায় ছোঁয়া। সাদি ঘুম ঘুম চোখে খুলে টেনে টুনে একটুখানি খুলে ছোঁয়াকে দেখে, তারপর আবার চোখ বন্ধ করে ছোঁয়াকে পাশে শুইয়ে দিয়ে ছোঁয়ার ঘাড়ে নাক ডুবিয়ে দেয়। ছোঁয়া চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। কি 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 করছেন? ছোঁয়া আমতা আমতা করে বলে, ভালোবাসাবাসি করছি। সাদি ঘুম ঘুম কণ্ঠে উত্তর দেয়। গায়ে কাটা দিয়ে ওঠে ছোঁয়ার। ঘুম ঘুম কণ্ঠের কথা এরকম হয় জানা ছিল না ছোঁয়ার, কখনো শোনা হয়নি আগে। সারুন প্লিজ, এমনিতেও। ছোঁয়া থেমে যায়। সাদি মুচকি হাসে, সেই হাসিরও অদ্ভুত শব্দ হয়। আবারও কেঁপে ওঠে ছোঁয়া। লোকটা জ্বালাচ্ছে কেন এত? এমনিতেও কি বলো? আরে নাক ঘষে বলে সাদি। ছোঁয়া শুকনো ঠোক গিলে দু হাতে সাদিকে ঠেলে উঠে দাঁড়ায়। ফ্লোরে শাড়িটা পড়ে আছে। ছোঁয়া সেটা নিয়ে সোজা ওয়াশরুমে ঢুকে যায়। সাদি ছোঁয়ার বালিশটা টেনে নিয়ে আবারও ঘুমিয়ে পড়ে। ওয়াশরুমের দরজা বন্ধ করে তাতে পিঠ ঠেকিয়ে জোরে জোরে শ্বাস টানতে থাকে ছোঁয়া। ইস, কি যন্ত্রণাদায়ক অনুভূতি। ছোঁয়া আতঙ্কে আছে। শাশুড়ি মা কল করে বলেছে ঝামেলার কথা। এটাও বলেছে ছোঁয়াকে নিয়ে যাবে। সাদিকে ছাড়া থাকবে কি করে ছোঁয়া? দম বন্ধ হয়ে মরেই যাবে। গোসল সেরে চুলগুলো মুছতে ভুলে গেছে ছোঁয়া। সাদির একটা শার্ট পরে এখন, কারণ এখানে ছোঁয়ার কোনো জামা নেই। শর্ট ফ্রকটা কিনে নিয়েছিল ছোঁয়া, আর কালো শাড়িটা গিফট করেছিল ইভা। বেলকুনিতে দাঁড়িয়ে ফুরফুরে সকালটা উপভোগ করছে ছোঁয়া, আর সাদি টেনশন করছে। শাশুড়ি বোধহয় নামাজ পড়েই কল করেছে। ছোঁয়া গোসল সেরে ভোর হওয়ার পরেই কল পায়। হঠাৎ পাশে কারো উপস্থিতি টের পায় ছোঁয়া। বুঝে যায় এটা সাদি। বাড়িতে ঝামেলা হয়েছে। ছোঁয়া আকাশের দিকে তাকিয়ে বলে, ভাইয়া বলেছে। সাদিও ছোঁয়ার মতো দাঁড়িয়ে বলে, এবার কি হবে? ছোঁয়া সাদির দিকে তাকিয়ে বলে, কিচ্ছু হবে না, তুমি বাড়ি চলে যাও বাবার সাথে। সাদি সোজা সাপটা বলে দেয়। ছোঁয়া গাল ফুলিয়ে মুখ ঘুরিয়ে নেয়। চাইলো সমাধান, দিল বাস। আমি চলে গেলেই তো বেঁচে যান আপনি, তাই না? কাটকাট গলায় বলে ছোঁয়া। একদম তাই। সাদি উৎফুল্ল হয়ে বলে, থাকবোই না আমি, এখনই চলে যাব। ছোঁয়া চলে যেতে নেয়। সাদি হাত ধরে ফেলে। ছোঁয়া মনে মনে খুশি হয়, এখন নিশ্চয়ই পড়বে। আমি তো মজা করছিলাম ইডিয়েট। যাবে যাও, শার্টটা তো দিয়ে যাও। 1200 টাকা দিয়ে কিনছি, ফ্রিতে তো পাই নাই। ছোঁয়ার হাসি মুখটা চুপসে যায়। বড় বড় চোখ করে তাকায় সাদির দিকে। রাগে গজগজ করতে করতে সারা রুমে পায়চারি করছে ছোঁয়া। খাটের এক কোণে আরামসে বসে বসে হাতের নখগুলো দেখছে মেঘা। যেন জীবনও নখ দেখেনি এই মেয়ে। ছোঁয়ার রাগ তত্তর করে বাড়ছে। একে তো মেয়েটা কথা বলছে, তার উপরে ছোঁয়া ঠিক করে নিয়েছে আগে কথা বলবে না। সাদি বেরিয়েছে অনেকক্ষণ হলো। কোথায় গেছে বলে যায়নি। খাবারটাও খায়নি। অবশ্য খাবি বা কি, বিস্কিট ছাড়া তো আর কিছুই নেই। সাদি চলে যাওয়ার পরপরই মেঘা এসেছে। না দেখে দরজা খুলেছিল ছোঁয়া, আর ডায়েরিটা হুড়মুড়িয়ে ঢুকে গেছে। এখনো যাওয়ার নাম নেই। সরাসরি বেডরুমে এসে পা গুটিয়ে বসেছে। যেন আর নামবেই না, মতলব সুবিধা ঠেকছে না ছোঁয়ার। ঘাপলা আছে কোনো, কিন্তু ঘাপলাটা কি ধরতে পারছে না। ছোঁয়ার পেটের মধ্যে কথা গজগজ করছে, কিন্তু বলছে না। ইচ্ছে করছে না এই মহিলার সাথে কথা বলতে। তারপরও সাদির গুম হওয়া। আচ্ছা, ছেলে ধরা নিয়ে গেল নাকি সাদিকে? আর এই ধুর, এত বড় দামড়া ছেলেকে ছেলে ধরা নেবে না, তাহলে গেল কোথায়? ঝগড়াও তো হয়নি। মেঘা আসবে এটা আগে থেকে আন্দাজ করে পালায়নি তো? পালাতেও পারে, যে হারে ভীতু লোকটা। ছোঁয়ার পরনে এখনো সাদির সেই সাদা শার্ট খুলতেও ইচ্ছে করছে না, আর শার্ট খুলে পরার মতো কিছু নেই। এখন ছোঁয়া ঠিক করে নিয়েছে সাদির শার্টই পরবে। দারুণ হবে ব্যাপারটা। টাকা বেঁচে যাবে, ফ্রিতে সাদির ঘামের গন্ধ পাওয়া যাবে। সাদির শার্ট কেন পরেছো? মেঘা গোমরা মুখ হয়ে বলে। ছোঁয়া দাঁড়িয়ে যায়। মেঘা দিকে তাকিয়ে ক্যাবলা মার্কা হাসি দেয়। তাহলে কি আপনার অর্ধেক জামাটা খুলে নিয়ে পরবো? থমথমে খেয়ে যায় মেঘা। টেনে জামাটা একটু নিচে নামানোর চেষ্টা চালায়। ছোঁয়া আবারও পায়চারিতে মন দেয়। পায়চারি করলে টেনশন কমে, এটাই শিখেছে সিনেমা দেখে। কারণ সিনেমায় ম্যাক্সিমাম হিরোরা টেনশনে পড়লেই পায়চারি করে। এভাবে হাঁটছো কেন?
মেঘা কাচুমাচু হয়ে আবারও জিজ্ঞেস করে। ছোঁয়া কোমরে 2 হাত দিয়ে বড় বড় চোখ করে তাকায় মেঘার দিকে। আপনাকে দেখে খুশিতে নাচতে ইচ্ছে করছে, কিন্তু পারছি না, তাই পায়চারি করে নাচ আটকাচ্ছি। চিবিয়ে চিবিয়ে বলে ছোঁয়া। ও আচ্ছা। মেঘা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে। ছোঁয়া এবার এসে মেঘার পাশে বসে। মেঘা মুখের উপর পড়ে থাকা চুলগুলো পেছনে ঠেলে ছোঁয়ার দিকে একটু এগিয়ে বসে। তোমাদের মধ্যে কি কখনো কিছু হয়েছে? মেঘা জিজ্ঞেস করে। ছোঁয়া ভ্রুকুচকে তাকায় মেঘার দিকে। আসলে মেঘা কিসের কথা বলছে সেটাই বোঝার চেষ্টা করছে। কত কিছুই তো হয়েছে, তুমি কিসের কথা বলছো? ছোঁয়া সোজা সাপটা বলে। বলতে চাইছি রোমান্স টোমান্স। রিন্ডি নিয়ে বলে মেঘা। ছোঁয়া এতক্ষণে বুঝতে পারে। ওমা, হবে না, কত আগেই হয়েছে। প্রেগনেন্ট আমি, তুমি জানো না? 2 মাস চলছে। তোমার হাতটা দেখি, পেটের ওপর রেখে দেখো, বেবি নড়ছে। ছোঁয়া মেঘার হাত টেনে নিতে যায়। মেঘা হাত গুটিয়ে নেয়। তুমি প্রেগনেন্ট? চোখ বড় বড় করে জিজ্ঞেস করে মেঘা। হ্যাঁ, দেখে মনে হয় না? ছোঁয়া গোল হয়ে বসে বলে। আর হয়। মনে হয় উত্তর দেয় মেঘা। এরই মধ্যে কলিং বেল বেজে ওঠে। ছোঁয়ার মুখে হাসি ফুটে উঠে এক দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। সাদি দাঁড়িয়ে আছে, এক হাতে শপিং ব্যাগ, অন্য হাতে খাবারের প্যাকেট। ঘেমে একদম জুবুথুবু হয়ে গেছে। যে গরম পড়েছে খামারি কথা। ছোঁয়া গাল ফুলিয়ে সাদির হাত থেকে শপিং ব্যাগটা নেয়। কোথায় নিকনিক করতে গেছিলেন? বেঞ্চি কেটে বলে ছোঁয়া। সাদি উত্তর না দিয়ে ছোঁয়াকে পাশ কাটে ভেতরে ঢুকে ক্লান্ত শরীরটা সোফা এলিয়ে দেয়। ছোঁয়া দরজা বন্ধ করে সাদির পাশে এসে দাঁড়ায়। সাদির চোখ বন্ধ করে বলে, যাও লেবুর শরবত করে নিয়ে আসো আমার জন্য। দেখছো না ক্লান্ত আমি। ছোঁয়া চুলগুলো টেনে দিয়ে চলে যায়। সাদি মুচকে হাসে। মেঘা গুটি গুটি পায়ে সাদির পাশে এসে দাঁড়ায়, মাথা নিচু করে আছে। স্যার, ফাইলটা। মেঘা রিন্ডি নিয়ে বলে। সাদি মেঘাকে দেখে খানিকটা অবাক হয়। ধপ করে চুপ খুলে সোজা হয়ে বসে। তুমি এখানে? ভ্রুকুচকে বলে সাদি। সন্ধ্যায় চলে যাচ্ছি, তাই আপনাকে ফাইলটা দিতে এসেছিলাম। আর দেখা হবে না কখনো। সাদির গায়ের উপর এক প্রকার ফাইলটা ছুঁড়ে মেরে হন নিয়ে চলে যায় মেঘা। মেঘার চোখ দুটো ভেজা ছিল। কি হলো এটা বুঝতে পারলো না সাদি। কান্না কেন করছে আর চলেই বা গেল কেন? ছোঁয়া শরবত নিয়ে সাদির পাশে দাঁড়ায়। আপনার শরবত। সাদির দিকে গ্লাসটা এগিয়ে দিয়ে বলে ছোঁয়া। সাদি দরজার দিকে তাকাতেই গ্লাসটা হাতে নেয়। মেঘা এসেছিল? একবার চুমুক দিয়ে বলে সাদি। এসেছিল, জিজ্ঞেস করছিল আমাদের মধ্যে রোম্যান্স হয়েছে কিনা। আমিও বলে দিছি আমি 2 মাসের প্রেগনেন্ট। সাদি সবে দ্বিতীয় চুমুক দেওয়ার জন্য গ্লাস মুখে নিয়েছিল। ছোঁয়ার কথা শুনে বেশম খায়। ছোঁয়া চোখ বড় বড় করে সাদির দিকে তাকায়। বিষম কেন খাইলেন? নিশ্চয়ই ওই ডাইনিটা আপনাকে বকছে। সাদি কোনো রকমে কাশি আটকে দীর্ঘশ্বাস ফেলে। অন্যের বউরা হলে পিঠে হাত বুলিয়ে দিত, কত রকম আহ্লাদ করতো। আর এই মেয়ে দেখো, সকালবেলা সিমিকে নিয়ে বাসায় চলে আসে সেফাত। 2 বার কলিং বেল চাপতে সাবিনা বেগম দরজা খুলে দেয়। সিমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সাবিনা বেগমকে দেখে পরি 2 হাতে বাড়িয়ে দেয়। উনিও মুচকি হেসে কোলে তুলে নেয় পরীকে। সিফাত আর সিমির সাথে একটা কথাও বলে না। ভেতরে এসো। সিফাত বলি গটগটিয়ে ভেতরে চলে গেল। সিমি ধীরে ধীরে সিফাত বলে গটগটিয়ে ভেতরে ঢুকে গেল। সিমি ধীরে ধীরে পা ফেলে ভেতরে প্রবেশ করছে। আজকে বাড়িটাকে বিয়ে বাড়ি মনে হচ্ছে। চিকিমিকি বাতি দিয়ে সাজানো হয়েছে, মেহমান এসেছে অনেক। সিমি বসার রুমে সোফার পাশে মাথা নিচু করে দাঁড়ায়। কোথায় যাবে, কি করবে বুঝতে পারছে না। আশেপাশে চেনা কেউ নেই, সব অচেনা মানুষ যাদের কখনো দেখেইনি সিমি। এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও তনু রুমে, শপিং এ যাবে ও। কাল গায়ে হলুদ, অথচ আজ এখনো কোনো শপিং করা হয়নি আমার মেয়েটার। তুমিও রেডি হয়ে যাও ওর সাথে। সাবিনা বেগম গম্ভীর গলায় বলে। সিমি ঠিক বুঝতে পারছে না উনি কি রেগে আছে। সিমি মাথা নাড়িয়ে তনুর রুমে চলে যায়। তনু এখনো ঘুমাচ্ছে। সিমি এক পাশে গিয়ে বসে। তনুকে কি ডাকবে? এই বাড়িতে তো আগেও থেকেছে, কিন্তু এরকম অস্বস্তি তো কখনো হয়নি। আজ এমন কেন হচ্ছে? তনু ওঠ, শপিং এ যাবো। শিফা তনুকে ডাকতে ডাকতে রুমে ঢুকে যায়। সিমি উঠে দাঁড়ায়। ভীষণ নার্ভাস লাগছে। আর মোরা ভেঙে তনু উঠে বসে।
সিফাত সিমির দিকে এক পলক তাকে চোখ ফিরিয়ে নেয়। অন্যরকম লাগছে সিমিকে, কিন্তু কেন? কোনো সমস্যা হয়েছে কি? সিফাত মনে মনে ভাবে। ডাকছিস কেন? তনু আবারও কোলবালিশ জড়িয়ে চোখ বন্ধ করে বলে, সিমিকে এখনো খেয়ালই করেনি ও। শপিংয়ে নিয়ে যাবো তোকে, জলদি ওঠ। তনুর থেকে কোলবালিশ নিয়ে বলে সিফাত। তনু বিরক্তিতে চোখ মুখ কুঁচকে তাকায়। সাথে সাথে সিমিকে দেখে তনু মুহূর্তেই ঘুম উবে যায়। ঠোঁটের কোণে ফুটে ওঠে এক চিলতে হাসে। আপু তুমি এসেছো? তনু এক লাফে উঠে জড়িয়ে ধরে সিমিকে। সিমিও আলতো হেসে জড়িয়ে ধরে তনুকে। আরে জলদি কর, আর ওকেও তোর একটা ড্রেস দিস। বলে সিফাত চলে যায়। তনু ঠাস করে সিমির কপালে চুমু দিয়ে এক দৌড়ে ওয়াশরুমে ঢুকে যায়। সিমি শব্দ করেই হেসে ফেলে। পাগলি একটা। শাশুড়ি সিমিকে একটা মেরুন রঙের শাড়ি দেয়, ওটাই পরতে বলে দিয়েছে, কিন্তু শাড়ির সাথে ব্লাউজ দেয়নি। এবার পরবে কি করে? অস্বস্তিতে জিজ্ঞেসও করতে পারছে না। তনু গাউন পরেছে, আপাতত সে সাজুগুজু করতে ব্যস্ত। আর পরি, তার তো খোঁজই নেই। একবারও মায়ের কাছে আসেনি। সিফাত কোথায় জানে না সিমি, জানতেও চায়ও না। আপু দাঁড়িয়ে আছো কেন? যাও দ্রুত। তনু ফেস পাউডার মুখে মেখে সেটা ঘষতে ঘষতে তনুর দিকে তাকিয়ে বলে। ব্লাউজ তো নেই। রিনরিনিয়ে বলে সিমি। নিজের ওপর নিজেরই চরম বিরক্ত লাগছে। এরকম লজ্জা পাওয়ার কি আছে? এত লজ্জা কেন পাচ্ছে ও? তনু আলমারি খুলে একটা স্কিন কালারের ব্লাউজ দেয়। সিমি প্রত্যুত্তরে একটু মুচকি হেসে ওয়াশরুমে ঢুকে পড়ে। তনু শাড়ি পরতে সাহায্য করে সিমিকে, তারপর বেরিয়ে যায় রুম থেকে। সিফাতের নানা বাড়ি দাদা বাড়ি থেকে সবাই এসেছে। ফুপি খালা যত আত্মীয় আছে সবাই উপস্থিত। সিমিকে নিয়ে তনু ড্রয়িং রুমে আসতে সাবিনা বেগম পরীকে কোল থেকে নামিয়ে সিমির দিকে এগিয়ে যায়। মুচকি হেসে সিমির হাতটা ধরে সব মেহমানদের মাঝখানে দাঁড় করিয়ে পরিচয় করিয়ে দেয় সিফাতের হবু বউ হিসেবে। সবাই খুব পছন্দ করে সিমিকে। সাদির শার্ট খুলতেই ইচ্ছে করছে না ছোঁয়ার। কি এমন হবে এই শার্ট পরে বাড়িতে গেলে? কিছুই হবে না। কিন্তু এই কথাটা মাথা মোটা ওই গোমড়ো মুখোটাকে কে বোঝাবে? হনুমান একটা। সাদি তখন শপিং ব্যাগে ছোঁয়ার জন্য গাউন নিয়ে এসেছে। সাদি আরামসে খেয়েই যাচ্ছে, ছোঁয়া অল্প অল্প খাচ্ছে। ভেতরে ভেতরে টেনশনে মরে যাচ্ছে। বাবা নিয়ে গেলে থাকবে কি করে ছোঁয়া? সাদিকে ছাড়া তো নিঃশ্বাস নিতেও কষ্ট হয় ওর। কিন্তু এই লোকটা, এই গোমড়ো মুখোটা হনুমানটা, বুঝলে তো? ছোঁয়া মুখ বাঁকিয়ে হাত ধুয়ে নেয়। খাওয়া শেষ? এখন তাড়াতাড়ি চেঞ্জ করে আসো, জলদি ফিরতে হবে আমাদের। সাদি মুখে রুটি পরে চিবাতে চিবাতে বলে, হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, আপনাকে বলতে হবে না। এক গ্লাস পানি সাদির মাথায় ঢেলে দিয়ে গটগট করেই চলে যায় ছোঁয়া। সাদি চিবুতে ভুলে গেছে। ছোঁয়ার দিকে হতভম্ব হয়ে তাকিয়ে আছে। এটা কি হয়ে গেল? এমন করলই বা কেন? রাগার মতো কিছুই তো হলো না। এই মেয়েকে বুঝতে সাদির মনের উপর পিএইচডি করতে হবে, না হলে একে বুঝতেই পারবে না। থালা বাসন সব সাদিকেই ধুতে হয়। কপাল করে বউ পেয়েছে একটা, সারাদিন গাল ফুলিয়ে থাকবে আর সব কাজ সাদিকেই করতে হবে। চিন্তার বিষয়টা এইটাই যে বেবি হলে কি করবে? অফিস বাড়ি বেবি, উফ, ভাবতেই সাদির গায়ে কাঁটা দিয়ে ওঠে। না বাবা, বেবির দরকার নেই। পিচ্ছি বড় হলেই বেবির কথা ভাবা যাবে। আপাতত এসব চিন্তা বাদ। টেবিল পরিষ্কার করে রুমে ঢোকে সাদি। ছোঁয়া এখনো গাল ফুলিয়ে বসে আছে, ড্রেস পাল্টায়নি। সাদির মেজাজ খারাপ হয়, তবুও দাঁতের দাঁত চেপে বলে, যাওয়ার ইচ্ছে নেই নাকি? সাদি আলমারির উপর থেকে ব্যাগটা নামিয়ে খাটের উপর রাখে। ছোঁয়া হাতের কাছে থাকা বালিশটা সাদির দিকে ছুঁড়ে মারে। আমাকে তাড়াতে পারলেই তো বাঁচেন আপনি, একটুও টেনশন নেই আপনার মধ্যে। এখান থেকে গেলেই যে বাবা আমাকে নিয়ে চলে যাবে, এটা আপনি জানেন না? ছোঁয়ার আগে ফুসতে ফুসতে চিল্লিয়ে বলে। সাদি ছোঁয়ার দিকে এক পলক তাকিয়ে জামা কাপড় গোছাতে মন দেয়। ছোঁয়ার চোখে এবার পানি চলে আসে। একটু চিন্তা হচ্ছে না মানুষটার? ফুপিয়ে ওঠে ছোঁয়া। সাদি দীর্ঘশ্বাস ফেলে জামা কাপড় রেখে ছোঁয়ার পাশে গিয়ে বসে। সবটা ঠিক হয়ে গেছে সিমি আর ভাইয়ার মধ্যে, আর তোমাকে নিতে চাইলে আমি যেতে দিব নাকি? কমন সেন্স নাই তোমার? ছোঁয়ার মাথায় গাঁটটা মেরে বলে সাদি। ছোঁয়ার মুখে মুচকি হাসি ফুটে ওঠে, তবে সেটা প্রকাশ করে না। আগে কেন বলেননি? কষ্ট দিতে খুব ভালো লাগে। ছোঁয়া আবারও গাল ফুলিয়ে বলে, সব কিছু কি বলতে হবে? বুঝতেও তো পারো। আমি কম বুঝি। কম বুঝলে হবে না, বুদ্ধি বাড়াও। বাদাম এনে দিন।
বাদাম দিয়ে কি হবে? বাদাম খেলে বুদ্ধি বাড়ে। আচ্ছা, আনবো না। সাদি পরিপাটি চুলগুলো এলোমেলো করে দিয়ে এক দৌড়ে ওয়াশরুমে চলে যায়। ছোঁয়া সাদি শব্দ করে হেসে ফেলে। দুপুরের আগে শপিং শেষ করে বাসায় ফিরে আসে সিমি, সিফাত আর তনু। বড্ড ক্লান্ত সেমে, তাই কোনো দিকে না তাকিয়ে নিজের রুমে চলে যায়। এখন একটু রেস্ট প্রয়োজন। সিফাতও সিমির পেছনে পেছনেই চলে আসে। মেরুন রঙের শাড়িটাতে দারুণ লাগছে সিমিকে। ইচ্ছে করছে বুকের মাঝখানে জাপটে জড়িয়ে নিতে। ইচ্ছেটাকে পূরণ করার জন্য সিমির পিছু নেওয়া। আপাতত সিফাতের রুমটাকে নিজের রুম মেনে নিয়েছে সেমে। এত মেহমানের মধ্যে নিজের আলাদা রুম আশা করাটাও ঠিক না। রুমে এসে ফুল স্পিডে ফ্যান ছেড়ে বিছানায় গা এলিয়ে দেয় সেমে। যে গরম পড়েছে, যান বেরিয়ে যাওয়ার উপক্রম। চোখ দুটো সবে বন্ধ করেছে, আর তখনই কেউ ধাপ করে সেমির পাশে শুয়ে পড়ে। হকচকি উঠে সেমে। দ্রুত উঠে বসতে নিলে কেউ একজন দু হাতের শক্ত বাঁধনে আবদ্ধ করে ফেলে। কুচকে লোকটার দিকে তাকায় সেমে। সিফাত চোখ বন্ধ করে মুচকি হাসছে। সিমি মুখ বাঁকিয়ে সিফাতের হাত সরানোর চেষ্টা করে, কিন্তু পারে না। সিমির মোচড়া মুচড়ি দেখে সিফাত আরো একটু শক্ত করে ধরে। সিমি চোখ পাকিয়ে তাকায় সিফাতের দিকে, কিন্তু কোনো কাজে দেয় না, কারণ সিফাত দেখছেই না। কি অসভ্যতামি হচ্ছে? চিৎকার করবো আমি? সিমি রিন্ডি নিয়ে পড়ে। আজ ইউ আর ইউজ। চোখ খুলে সিমির দিকে তাকাতে সিমি নাক টেনে দিয়ে বলে সিফাত। সিফাতের হাত ঝাড়া দিয়ে সরিয়ে দেয় সিমি। বাবা তুমি এটা কি করছো? পরীর কণ্ঠ শুনে এক লাফে উঠে বসে সিফাত। সিমির হাত পা কাঁপছে। ছিছি, মেয়ে কি ভাবলো? সিফাত খাবড়ে গিয়ে মাথা চুলকায়। তুমি মেয়ের সাথে কি করছিলে? পরী সিফাতের সামনে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে কপাল কুঁচকে বলে। সিমি চোখ মুখ খিচে বন্ধ করে আছে। এখন কি বলবে? মেয়ে যদি সবাইকে বলে দেয়? ইয়ে মানে মা হয়েছে কি? সিফাত একটু হাসার চেষ্টা করে বলতে যায়। পরী হাত তুলে থামিয়ে দেয় সিফাতকে। আমি বুঝে গেছি তুমি কি করছে। সিফাত চোখ বড় বড় করে তাকায়। সিমি থাপ করে চোখ খুলে। কি বুঝলো পিচ্ছিটা? আমি সবাইকে বলে দেব, এখানে বলে আসছি। বলেই পরী এক দৌড়ে চলে যায়। সিফাত ডাকতে গিয়েও থেমে যায়। একে থামানো সম্ভব না। একটা কবরস্থানের সামনে গাড়ি থামায় সাদি। ছোঁয়া কপালে 3টে ভাঁজ ফেলে সাদির দিকে তাকায়। এখানে কেন নিয়ে আসলো বুঝতে পারছে না। সাদি চোখ বন্ধ করে জোরে জোরে কয়েকটা শ্বাস ফেলে, তারপর ছোঁয়ার দিকে তাকায়। মিথির শেষ পরিণতি শুনবে না? তাচ্ছিল্য হেসে বলে সাদি। ছোঁয়া নড়ে চড়ে বসে। মানুষের জীবন খুব অদ্ভুত। আজ আছে, কাল নাও থাকতে পারি। তাই আজটাকে আজকের মতো করে উপভোগ করতে হয়। কালকের জন্য ফেলে রাখতে নেই, কারণ কাল তুমি সেটা করার জন্য নাও থাকতে পারো। কলেজের সবার সামনে মিথিকে থাপ্পড় মেরে খুব ভুল করেছিলাম আমি। সেটা কয়েক মিনিটে উপলব্ধি করতে পেরেছিলাম। আমার উচিত ছিল তখনই মিথটার পেছনে পেছনে গিয়ে ওকে সরি বলা, কিন্তু আমি সেটা না করে কালকের জন্য ফেলে রাখলাম। পরের দিন জানতে পারলাম মিথটার বিয়ে। তখন বুঝতে পারলাম কেন ও সবার সামনে প্রপোজ করেছিল। বিয়ে হয়ে যাচ্ছে ভেবেছিল মনের কথা চেপে না রেখে বলে দেয়াই উচিত। এক বুক আশা নিয়ে এসেছিল মেয়েটা। পরে শুনেছিলাম বিয়ে হয়েও গেছে। মনে মনে খুশি হয়েছিলাম আর প্রাণ ভরে দোয়া করেছি যেন মেয়েটা সুখী হয়। কিন্তু তার কয়েকদিন পর মিথির ছোট বোন কল দিয়ে বলল ও নাকি মারা গেছে। আমি যেন গিয়ে দেখে আসি। ভীষণ খারাপ লেগেছিল আমার। কি করবো বুঝে উঠতে পারছিলাম না। মনে মনে আগেই ভেবেছিলাম শ্বশুর বাড়িতেও মানিয়ে নিতে পারবে না। তারপর ওদের বাড়িতে চলে যায় শেষবার দেখতে। জানতে পারি চলন্ত গাড়ি থেকে পড়ে গিয়েছিল। হয়তো বেঁচে থাকার ইচ্ছেটাই শেষ হয়ে গিয়েছিল। তবে সেটা শুধুমাত্র আমার জন্য আমি এটা মানতে পারিনি। হয়তো অন্য কোনো কারণ ছিল, তবে সেটা আমার অজানা। মিথির রক্তমাখা মুখটা দেখে ভীষণ কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল যদি মেয়েটাকে বুঝতাম, যদি মেয়েটাকে ভালোবাসতে পারতাম, তাহলে মেয়েটা বেঁচে যেত। থামে সাদি। ছোঁয়ার চোখ দুটো ভিজে উঠেছে। সাদি ভীষণ ভালো মেয়ে ছিল মিথি। ওর পরিবার যদি একটাবার জিজ্ঞেস করতো তুমি কি চাও, তাহলে হয়তো মেয়েটা এখনো বেঁচে থাকতো। বেলি ফুলের মালা মিথি নিজ গাছের ফুল দিয়ে গাঁথত। ওর বোন বলেছে আমার জন্য নাকি গাছটা লাগিয়েছিল।
গাছটা এখনো আছে, সেই গাছে এখনো ফুল ফোটে, শুধু গাছটার যত্ন নেওয়ার মানুষটাই নেই। মিথির বোন নিয়ম করে মালা গেঁথে পাঠিয়ে দেয় আমার কাছে, আমিও নিয়ে নেই। মেয়েটা তো নেই, ওর স্মৃতিটুকু থাক না। দীর্ঘশ্বাস ফেলে। চলো মিথির জন্য দোয়া করি। সাদি ছোঁয়ার হাত ধরে মিথির কবরের পাশে গিয়ে দাঁড়ায়। বাড়িতে কবর না দিতে বলেই মরেছিল মিথি, তাই এই শহরের একটা কবরস্থানে ওকে রাখা হয়েছিল। সাদি মিথির কবরের পাশে একটা বেলি ফুলের গাছ লাগিয়েছে, সেখানেও ফুল ফুটেছে, চারপাশটা ফুলের গন্ধে মুমো করছে। ছোঁয়া দোয়া করে মিথির জন্য। মনটা খারাপ হয়ে গেছে মিথির জন্য। মেয়েটা নিশ্চয়ই সাদিকে আল্লাহর কাছেও চেয়েছিল, নিশ্চয়ই কি চেয়েছিল, ও এত চেয়েও পেল না, আর ছোঁয়া ফ্রিতেই পেয়ে গেছে। এখনো তো ছোঁয়া উচিত বুকের মাঝখানে এখনো তো ছোঁয়ার উচিত বুকের মাঝখানে জাপটে ধরে রাখা। একটু অবহেলা করা যাবে না। ভালোবাসা সবাই পায় না, যে পায় তার উচিত যত্ন নেওয়া। ছোঁয়া পেয়ে গেছে, বড্ড কপাল করে এসেছিল ছোঁয়া। বুক ভরে শ্বাস টানে ছোঁয়া। সাদি বেলি ফুলে গাছের নিচে থেকে ঘাস সাফ করছে, দুই একটা দূর্বা জ্বালিয়েছে। ছোঁয়া গিয়ে সাদির পাশে বসে। ছোঁয়া, সাদি ডাকে। ছোঁয়া চমকে উঠে, এতটা কোমল স্বরে কখনো ডাকেনি সাদি। বলুন। সাদির মুখের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে ছোঁয়া। তুমি কি রাগ করেছো? সাদিও ছোঁয়ার দিকে তাকিয়ে বলে। রাগ কেন করব? সাদি একটু হাসার চেষ্টা করে বলে। চলো। ছোঁয়ার হাত ধরে চলে আসে গাড়িতেও বসে এক পলক তাকায় কবরের দিকে। মনে হচ্ছে সেখান থেকে মিথি বসে আছে, এক দৃষ্টিতে তাকিয়ে আছে ছোঁয়ার দিকে। হয়তো দেখছি মেয়েটা কত লাকি, কত সহজেই পেয়ে গেল সাদিকে আর মিথি। সাদি চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস টেনে চলে যায়। শফিকুল সিমির দিকে এক পলক তাকিয়ে চোখ নামিয়ে নেয়। এই মুহূর্তে সিমিদের বাড়িতে সিমির হাত ধরে দাঁড়িয়ে আছে সোহেল চৌধুরী। তিনি নিতে এসেছেন শফিকুল আর নাজমাকে, কিন্তু ওনারা যাবেন কিনা বোঝা যাচ্ছে না, কারণ তখন থেকে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছেন। না বলছে ভেতরে আসতে আর না বলছে বসতে। সোহেল শুকনো কাশি দিয়ে মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করে। না মানে একটু বসবো। সোহেল একটু হাসার চেষ্টা করে বলে। শফিকুল গম্ভীর হয়ে দরজা থেকে সরে দাঁড়ায়। সোহেল সিমির হাত ধরে ভেতরে যায়, আর দুটো চেয়ারে পাতা ছিল সেখানেই বসে পড়ে, আর সিমিকেও বসতে বলে। দেখুন দেখুন বিয়াই, যা হবার হয়ে গেছে। আপনার মেয়েও সবটা মেনে নিয়েছে, এখন আপনি অমত করবেন না। বাচ্চা আছে ওদের একটা, এখন যদি ওরা আলাদা হয়ে যায় বাচ্চাটা তো এতিম হয়ে যাবে। শফিকুল কিছু না বলে ওদের সামনে চেয়ারে বসে। ভেবে দেখুন একবার, ছেলে মেয়ের সুখের ব্যাপার এটা। নিলাম মেনে। একটু হেসে বলে শফিকুল। সোহেল তৃপ্তির হাসি হাসায়। যাক, অবশেষে সিমিও বাবাকে জড়িয়ে ধরে। তনুর বিয়ে সম্পূর্ণ হলো, তার সাথে সিফাত আর সিমিরও বিয়ে দেওয়া হয়েছে। দুজোড়া বিয়ে। এদের বিয়ে দেখে ছোঁয়ার মনটা খারাপ হয়ে গেছে। আর যদি সোয়ার ছাদিরও বিয়ে আবার দেওয়া হতো কত ভালো হতো। রিসিপশনে দুই বউকে বসানো হয়েছে, দুইজনের মাঝখানে পরি বসে আছে। সিফাত আর সাগর মানুষজনদের খাবার সার্ভ করছে। ছোঁয়া এক পাশে দাঁড়িয়ে আছে, মুখটা মেঘলা আকাশের মতন। টুকটুকে লাল লেহেঙ্গা পরে ভারী গহনা মেকআপ নিয়ে মুখ কালো করে ঠিক মানাচ্ছে না। কি হয়েছে মহারানীর? সাদি ছোঁয়ার পাশে এসে দাঁড়িয়ে বলে। ছোঁয়া সাদির দিকে এক পলক তাকায়, আবার চোখ নামিয়ে নেয়। আমাদের বিয়েটা আবার হলে কি হতো? ভারী গলায় বলে ছোঁয়া। সাদি একটু হাসে, ছোঁয়ার মাথায় চাটি মারে। বিয়েটা না হোক, আসর কিন্তু আমাদের হচ্ছে। ছোঁয়া মাথা নিচু করে ফেলে। ভীষণ লজ্জা ফেলে দিয়েছে মানুষটা। চিস, এভাবে কেউ বলে? ছোঁয়ার তো লজ্জা লাগে, অনুমান একটা। ছোঁয়া চুপসানো মুখ দেখে হাসতে হাসতে চলে যায় সাদি। 3টা রুমই সাজানো হয়েছে, সবগুলো রুম একই ধাঁচে সাজানো। মুড ভালো হয়ে গেছে ছোঁয়ার। ইস, লোকটা যে কি করে না। 3টে রুমই চক্কর দেওয়া শেষ ছোঁয়ার। এবার নিজের রুমে বসে লজ্জায় লাল নীল হচ্ছে ছোঁয়া। সাবিনা বেগম ভীষণ খুশি, ওনার খুশি যেন উপচে উপচে পড়ছে। সবার সাথে হেসে হেসে কথা বলছে, ছেলের বউদের গল্প শোনাচ্ছে। পরি কার রুমে থাকবে ভাবছে, মা বাবার সাথে? কিন্তু এত সাজানো রুমে থাকতে ইচ্ছে করছে না ওর। সাদি বাবার রুমও সাজানো, তাহলে কোথায় থাকবে ও? দাদিমার রুমেই থাকা যায়।
হেসে উঠে পরি বিছানা থেকে নামতে যায়, তখনই সিমি হাত ধরে পরির। কোথায় যাচ্ছ? পরি সিমির থেকে হাত ছাড়িয়ে কপালে চুমু দেয় মায়ের। আমি দাদিমার কাছে থাকবো। বলেই নেমে যায়। দীর্ঘশ্বাস ফেলে সিমি। মেয়েটা থাকলে ভালোই হতো। পরি যাওয়ার পরে একটু পরে সিফাত আসে। বুকের ভিতর ধক করে ওঠে সিমির। একটু গুটিসুটি হয়ে বসে। সিফাত দরজা আটকে শেরওয়ানি খুলে সিমির সামনে বসে। তোমার হাতটা দাও। সিফাত হাত বাড়িয়ে দিয়ে বলে। সিমি শুকনো ঠোক গিলে কাপা কাপা হাতটা এগিয়ে দেয়। সিফাত তাতে একটা আংটি পরিয়ে দিয়ে চুমু খায়। আজ থেকে আমাদের নতুন করে পথ চলা শুরু। ছোঁয়া সবার ঘরে উকি দিচ্ছে। আসলে ব্যাপার হলো গুনে দেখবে কার রুমে কয়টা গোলাপ লাগানো হয়েছে, কিন্তু সবার দরজা বন্ধ করে দিয়েছে। সাদি ছাদ থেকে নামছিল। ছোঁয়াকে উকি দিতে দেখে ছোঁয়ার দিকে এগিয়ে যায়। এখানে কি করছো তুমি? কত কিছু আপনাকে বলবো কেন? ছোঁয়া মুখ পাকিয়ে পড়ে। চলো রুমে। কেন? আমাদের কয়টা বেবি হবে সেটা গুনতে। সাদিও মুখ পাকায়। সাদি পাজা কোলে করে তুলে নেয় ছোঁয়াকে। ছোঁয়া পরম যত্নে গলা জড়িয়ে ধরে সাদির। শুরু হয় নতুন অধ্যায়ের সূচনা, যেখানে থাকবে শুধু ভালোবাসা, অন্যরকম তুমিটাকে আমার তুমি বানিয়ে নেওয়ার প্রচেষ্টা। হ্যালো বন্ধুরা, গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে? ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদের জানাবেন। আর গল্পটি ভালো লাগলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। খুব শীঘ্রই আসছে হিমু ভাইয়া এবং মিষ্টি আপুর ভয়েসের নতুন গল্প, তামিম ভাইয়া এবং নয়নিকা আপুর ভয়েসের নতুন গল্প, এবং আশিক ভাইয়া এবং মিষ্টি আপুর ভয়েসের নতুন গল্প। সো এই গল্পগুলি শুনতে হলে অবশ্যই পশ্চিদের সঙ্গে থাকতে হবে। আর সেই পর্যন্ত, নতুন গল্প না আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।